নমস্কার। আজকে আমরা শুনব শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস খুন কিংবা আত্মহত্যার প্রথম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আপনাদের গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। তাহলে শুরু করা যাক শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস খুন কিংবা আত্মহত্যার প্রথম পর্ব। রাত 11টা। থানার অফিসার ইনচার্জ অসীম পোদ্দার নিজের কোয়ার্টারে ডিনার সারছিল। তার ফ্যামিলি থাকে মেদিনীপুরে পূর্ব। তার স্ত্রী সেখানে একটা সেকেন্ডারি স্কুলে চাকরি করে, ছেলেমেয়েরাও সেখানেই পড়াশোনা করে। তাই অসীমকে একাই পুলিশ আবাসনে থাকতে হয়। কলকাতার দক্ষিণ প্রান্তে একটা থানার ভারপ্রাপ্ত অফিসার, সে র্যাঙ্ক ইন্সপেক্টর। দুবেলা খাবার আসে পুলিশ ক্যান্টিন থেকে। দুবেলা ঠিকই কাজের মহিলা বাসনপত্র মাজা, ঘর ঝাঁট দেওয়া এসব কাজ করে। অসীমের কোয়ার্টারেও তার অফিস টেলিফোনের একটা এক্সটেনশন লাইন আছে। রাতে গুরুত্বপূর্ণ ফোন এলে ডিউটি অফিসার সেই ফোনে কল ট্রান্সফার করে দেয়। মুরগির হাড় চিবোচ্ছিল অসীম। হঠাৎ ঘরের ফোন বেজে উঠল। বিরক্ত হলো অসীম। শালা শান্তিতে খাওয়া দাওয়া করাও যাবে না। ছোট্ট ডাইনিং টেবিল, দুটো চেয়ার। নিজের চেয়ার থেকে উঠতে হলো তাকে। হ্যালো স্যার, দিনু বলছি, ডিউটি অফিসার। হ্যাঁ বুঝেছি, বলো। আর তোরাতে ফোন কেন? স্যার, এক মহিলা লাইনে আছে। মহিলা? হ্যাঁ স্যার। তো এত রাতে মহিলা কি বলছে? ফোনটা ধরবেন স্যার? কি সব বলছে, এই আত্মহত্যা। কি আত্মহত্যা? মানে কে আত্মহত্যা করেছে? না না, করেনি স্যার, করবে। আচ্ছা ঠিক আছে, দেখি, দাও তো লাইনটা। রিসিভার কানে দাঁড়িয়ে আছে অসীম। মুহূর্তে লাইন চলে এলো। হ্যালো, কে বলছেন? থানা বলছেন? মহিলা স্বর, উত্তেজিত। হ্যাঁ, ইন্সপেক্টর বলছি। কে বলছেন আপনি? বাঁজাপুকুর শীতলা মন্দিরের কাছে আমার বাড়ি। হ্যাঁ, তো কি হয়েছে? আমি আমি আত্মহত্যা করছি। হ্যাঁ, কেন? আর আপনার নামটা বলুন। অসীম এবার রীতিমতো উত্তেজিত। হ্যালো হ্যালো হ্যালো। অসীম রীতিমতো চিৎকার করছে, কিন্তু ও প্রান্তে কোনো উত্তর নেই। সম্ভবত রিসিভার নামিয়ে রেখেছে। ব্যাপার। অসীমও রিসিভার নামিয়ে রাখল।
এত রাতে কি ঝামেলা রে ভাই? অসীমের খাওয়া তো মাথায় উঠল। কি কি যেন বলল, বাঁজা পুকুর, শেতলাতলা। জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে অসীমের। কিন্তু এ আবার কি? পুলিশকে জানিয়ে কিনা এক মহিলা আত্মহত্যা করছে। ফোন করেছে যখন, তখন তো আর চুপ করে বসে থাকা যায় না, ব্যাপারটা দেখতে হচ্ছে। মানে এরকমও তো হতে পারে কেউ তামাশা করছে পুলিশের সঙ্গে। আর তাই যদি হয়, তাহলে তো টেলিফোন কোম্পানিকে বলে ফোন ট্র্যাক করে ঠিক ধরে ফেলা যাবে কে কোথা থেকে ফোন করছিল। কিন্তু কিন্তু আপাতত তো ওই জায়গায় অফিসার পাঠাতে হবে। মেজবাবুকে পাঠাবে নাকি নিজেই যাবে? আচ্ছা, একবার কি মিত্র সাহেবকে জিজ্ঞেস করে নেবে? মানে রাজীব মিত্র, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এসটিপি অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স ডেপুটি কমিশনার, গোয়েন্দা দপ্তরের অধীন। মিত্র সাহেব এমনিতে খুব হেল্পফুল, নিজেও গোয়েন্দা হিসেবে বেশ ভালো নাম করেছেন। কলকাতা পুলিশের কমিশনার থেকে কনস্টেবল পর্যন্ত এমন কেউ নেই যে রাজীব মিত্রর নাম শোনেনি। ট্রাফিক সার্জেন্টরা তো রাজীবকে সবাই চেনে, কারণ উনি এখন ইন্সপেক্টর পদ থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে প্রমোশন পেলেও খুব দরকার না পড়লে পুলিশের জিপ বা মারুতি ব্যবহার করেন না। সারা কলকাতা তদন্তের কাজে নিজের মোটর বাইকেই ঘুরে বেড়ান। খাওয়া প্রায় শেষ হয়েই গিয়েছিল। অসীম এঁটো বাসনপত্র কিচেনের সিঙ্কে নামিয়ে রাখল। ঠিকে কাজের মহিলা আগামীকাল সকালে মেজে দেবে খন। মুখ হাত ধুয়ে অসীম নিজের মুঠো ফোনে রাজীব মিত্রকে ফোন করল। যত রাতই হোক, কাজের ব্যাপারে ফোন করলে সাহেব একেবারে বিরক্ত হন না, এই জন্যেই সবাই তাকে পছন্দ করে। হ্যালো, কি বার্তা অসীম? স্যার, এক্ষুনি একটা অদ্ভুত ফোন এলো স্যার। অদ্ভুত? হ্যাঁ স্যার, এক মহিলা, বুঝলেন তো, একটা এলাকার নাম বলল আমার জুরিসডিকশনে স্যার। হুম, তারপর বলে কিনা আত্মহত্যা করছে। ফোনে তোমাকে জানাচ্ছে সুইসাইড করছে? হ্যাঁ স্যার, ওই একটা সাবমিশন ছিল স্যার। ইয়েস। মানে যে এলাকাটা বলছে, ওখানে আমি নিজে যাব না আমার মেজবাবুকে পাঠাবো, তাই। দুজনেই যাও স্যার। তুমি আর মনোজ দুজনেই যাও। বেশ অদ্ভুত লাগছে। মহিলাকে না পুলিশকে জানিয়ে আত্মহত্যা করছে। আর দেরি করো না, মুভ ইমিডিয়েটলি। ওকে স্যার। আর একটা কথা, হ্যাঁ হ্যাঁ স্যার। প্লেস অফ অকারেন্সে গিয়ে কি দেখলে আমাকে জানিও তো, যত রাতে হোক। আমার মোবাইল ওপেন থাকবে, আর আমার ঘুমও খুব পাতলা। ইয়েস স্যার, জানি। আমরা তাহলে রওনা হয়ে যাই। অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। যোগাযোগ কেটে গেল। অসীম এক্সটেনশন ফোনে এবার কল করল মনোজকে। থানার মেজবাবু, অল্প বয়স, খুব পরিশ্রমী ছেলে, বিয়ে করেনি, একাই থাকে পাশের কোয়ার্টারে। কিন্তু অসীম জানে মনোজ এখন থানাতে বসেই কাজ করছে। থানার যত আইনের কাগজপত্র ওকেই দেখতে হয়। আলিপুর আদালত বা হাইকোর্ট থেকে কত রকম যে আদেশ আসে, মাথা খারাপ করে দেয়। সারাদিন তেমন সময় পায় না মনোজ। এখানে ওখানে ছুটোছুটি, কেউ অভিযোগ জানাতে এলে ডায়েরি নেওয়া, ছোটোখাটো মিটিংস, এসব মনোজকেই সামলাতে হয়। তাই সে রাত 9টার পর আইনের গোছা গোছা কাগজপত্র নিয়ে বসে আর রাত 12টা পর্যন্ত কাজ করে। হ্যালো স্যার। হ্যাঁ বলছি, বাঁজা পুকুর শেতলা মন্দির কোন দিকে? সেলিমপুরের দিকে স্যার। জায়গাটা চেনো? হ্যাঁ স্যার। চলো, এক্ষুনি ওদিকে যেতে হবে। দুজনেই যাব, আর 4 জন কনস্টেবল নিয়ে নাও, আর্জেন্ট। ইয়েস স্যার।
জিপ ছুটছে সেলিমপুরের দিকে। 11:30 বাজে। রাস্তা প্রায় ফাঁকা। মাঝে মাঝে গাড়ি কিংবা ট্রাক ছুটে যাচ্ছে। রাত 10টার পর কলকাতা ট্রাফিক পুলিশ শহরে ট্রাক জাতীয় গাড়ি ঢুকতে অনুমতি দেয়। আচ্ছা, ওই জায়গাটার নাম বাঁজা পুকুর কেন মনোজ? ওই পুকুরটা নাকি বাঁজা স্যার। মানে? ওই পুকুরে নাকি মাছ চাষ করা যায় না স্যার। মাছের বাচ্চা পুকুরে ফেললেই নাকি পরদিন সব মরে ভেসে ওঠে। তাই নাকি? হ্যাঁ স্যার। তার মানে তো জলে কিছু আছে। পরিবেশ দপ্তরকে বলে। প্রাইভেট পুকুর তো স্যার, মালিক না মাথা ঘামালে কে আর ভাববে বলুন? এলাকার লোকেরা পুকুরটাকে ওই নামেই ডাকে। তার পাশেই শেতলা মন্দির। হ্যাঁ স্যার। আচ্ছা মনোজ, তোমার থানার জুরিসডিকশন সবই তুমি চেনো তাই না? হ্যাঁ স্যার, 4 বছর তো হয়ে গেল একই থানায়। আমার তো এই সবে 1 বছর। আচ্ছা স্যার, আমরা ওদিকে কেন যাচ্ছি মানে আমি কিন্তু ব্যাপারটা এখনো জানি না। রাত 11টা নাগাদ একটা অদ্ভুত ফোন এসেছিল। কিরকম স্যার? ওই জায়গার নাম করে এক মহিলা জানালো সে নাকি আত্মহত্যা করছে। সে আবার কি? পুলিশকে বলে আত্মহত্যা? তাই তো ভাবছি, বেশ ইন্টারেস্টিং তাই না? বাড়ির ঠিকানা বলেছে স্যার? তো তাহলে আমরা জানবো কি করে কোন বাড়িতে? মানে আরে চলোই না, এলাকাটায় গিয়ে দেখি। এসিপি মিত্র সাহেবকে ফোন করেছিলাম, উনিও বেশ অবাক হলেন। তা আমরা কি দেখলাম সেটা যত রাতেই হোক উনি ফোন করে জানাতে বলেছেন। ইয়েস স্যার। এই যে এসে গেছি। জিপ থামল। অসীম, মনোজ সামনের আসনে পাশাপাশি বসেছিল। দুজনে নামল। পেছনের আসনে 4 জন সিপাই, তারাও নামল। রাস্তার ধারেই একটা পুকুর, তার পাশেই শেতলা মন্দির। আলো জ্বলছে রাস্তায়, ত্রিফলা আলো পরপর। অসীম, মনোজ দুজনেই ইউনিফর্মে। সিপাইদের কাঁধে মাস্কেট। স্যার, এখানে কোন বাড়িতে কে আত্মহত্যা করেছে কিভাবে জানবো? তাই তো ভাবছি। স্যার, একটু সামনের দিকে এগিয়ে যাই। ওই কিছু লোকের কথাবার্তার আওয়াজ আসছে না? অসীম কান পেতে শুনল। ঠিকই তো, চলো তো এগিয়ে দেখি। এই তোমরাও এসো। সিপাইদের ডাকল অসীম। কিছুটা এগোতেই একটা দোতলা বাড়ি। রাস্তার দুপাশেই বাড়ি, কোথাও কেউ নেই। শুধু ওই দোতলা বাড়িটার সামনে কয়েকজন মানুষের জটলা, নিজেদের মধ্যে কথা বলছিল। পুলিশদের এগিয়ে আসতে দেখে চুপ হয়ে গেল। অসীম আর মনোজ দুজনেই এগিয়ে গেল, পেছনে সিপাইরা। বাড়িটার সামনে মোট 5 জন, 2 জন বয়স্ক মহিলা, 3 জন পুরুষ। অসীম এগিয়ে গিয়ে হাতের 5 সেলের টর্চটা অকারণেই একবার জ্বালল। তারপর জটলার সামনে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার কি? হ্যাঁ, এত রাতে আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের জন্যই অপেক্ষা করছি স্যার। এক দীর্ঘকায় পাজামা পাঞ্জাবি পরা, মাথার চুল ব্যাকব্রাশ করা, চোখে কালো ফ্রেমের চশমা পরা লোক উত্তর দিল, আমাদের জন্য অপেক্ষা করছিলেন কেন বলুন তো? আমি তো থানায় ফোন করেছিলাম স্যার। থানায় ফোন করেছিলেন কেন? কি নাম আপনার? আগে দিগন্ত ভৌমিক। ব্যক্তি হাত জোর করে নমস্কার করল। কিন্তু থানায় তো ফোন করেছিল একজন মহিলা। মহিলা? না না স্যার, আমি করেছিলাম। কতক্ষণ আগে? মিনিট 10। তাহলে স্যার, আমরা থানা থেকে বেরিয়ে আসার পর তো কি উত্তর পেলেন থানা থেকে? বুঝি বোধহয় একজন ডিউটি অফিসার ধরেছিলেন, বললেন বড়বাবু আর মেজবাবু দুজনেই বেরিয়ে গেছেন। আর কি বললো ডিউটি অফিসার?
কোথা থেকে ফোন করছি জানতে চাইলে আমি এলাকাটা বললাম, তখন ডিউটি অফিসার বললেন যে আপনারা বোধহয় এই দিকেই আসছেন, তাই অপেক্ষা করছিলাম। কি ঘটেছে এখানে? ওই যে ওই বাড়ির দোতলায়। এই পাশের বাড়িটা? হ্যাঁ স্যার, আপনি কোথায় থাকেন? ওই দোতলা বাড়ির একতলায় ভাড়া থাকি স্যার। এরা কারা? এই সামনের বাড়িতে থাকেন, সবাই প্রতিবেশী। তো কি হয়েছে, এটা কি? দোতলায় একটা মারাত্মক ঘটনা ঘটেছে স্যার। মারাত্মক ঘটনা? কি সেটা? ওই দোতলার মহিলা মনে হয় আত্মহত্যা করেছেন, খুনও হতে পারে। আত্মহত্যা? খুন? কি বলছেন কি? আপনারা স্যার দোতলায় চলুন, নিজের চোখে দেখেন। চলুন। দোতলায় ওটা সিঁড়ি কোন দিকে? আমার সঙ্গে আসুন স্যার, আমি তো ওই বাড়িতেই থাকি, একতলাতে। অন্য যারা দাঁড়িয়েছিল তারাও ওদের অনুসরণ করছিল। বাস বাস, আপনারা সবাই আসবেন না, শুধু দিগন্তবাবু আসবেন। তবে আপনারা কেউ বাড়ি যাবেন না। যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন পুরুষ বলল, ঠিক আছে স্যার। দোতলা বাড়ির সামনে দরজা এবং কোল্যাপসেবল গেট, তালা ঝুলছে। অসীম জিজ্ঞেস করার আগেই দিগন্ত বলল, এই যে এই ফ্ল্যাটে আমি থাকি, আমি বেরোবার পর তালা দিয়েছি স্যার। আর ওই যে পাশ দিয়ে দোতলার ফ্ল্যাটে ওটা সিঁড়ি। তিনজনের সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে লাগলো। দোতলায় উঠে দেখা গেল ফ্ল্যাটের দরজা ভেজানো। অসীম মৃদু ঠেলা দিতেই দরজা খুলে গেল। দরজা খোলা ছিল নাকি? স্যার আগে সিনটা দেখুন, তারপর বলছি। সামনের ঘরটা বৈঠকখানা, সোফা সেট, সেন্টার টেবিল, শোকেস, টিউবলাইট জ্বলছে, দেয়ালে ক্যালেন্ডার। মধ্যবিত্তের ড্রয়িং রুম যেমন হয় আর কি। ডেড বডি কোথায়? ভেতরের ঘরে স্যার। 2 ঘরের ফ্ল্যাট। ভেতরের ঘর মানে বেডরুম, ড্রয়িং রুমের লাগোয়া। একটা দরজা 2 ঘরের মাঝখানে, খোলা দরজা। সেই দরজা দিয়ে বেডরুমে ঢুকেই অসীম মনোজ দুজনেই চমক খেল। এক মহিলার দেহ সিলিং থেকে ঝুলছে, দেখেই বোঝা যায় দেহে প্রাণ নেই। মহিলার পরনে শাড়ি, ব্লাউজ, কিছুই এলোমেলো বা বিবস্ত্র নয়। মনোজ, তুমি বডিটা নিচে নামাতে পারবে? পারবো স্যার, তবে বুঝেছি। 2জন সিপাহীকে অন্তত ডাকি। আমি ডেকে আনবো স্যার। জানতো ভাই, নিচেই দাঁড়িয়ে আছে ওরা। মুহূর্তে দিগন্ত নিচে নেমে গেল। কিছুক্ষণ পরেই তার সঙ্গে 2 জন সেপাই উঠে এলো। স্যার, তোমরা মেজবাবুকে হেল্প করো, বডিটা নামাতে হবে। মনে তো হচ্ছে একটা রেশমি বড় রুমাল গলায় জড়িয়ে পাখার সঙ্গে লাগিয়ে উনি ঝুলে পড়েছেন। বিড়বিড় করতে করতেই তার চোখ পড়ল ডাবল বেডের খাটের পাশে একটা কাঠের চেয়ার উল্টে পড়ে আছে। ইঙ্গিতটা খুব স্পষ্ট, চেয়ারের সাহায্যে মহিলা গলার ফাঁস লাগিয়েছেন। তিনজন সিপাই মিলে বডি সাবধানে নামালো। কাত হয়ে পড়া চেয়ারটা বিছানার উপর তোলা ছিল, না হলে সিলিং ফ্যান পর্যন্ত হাত যাবে কিভাবে। বডি বিছানায় সাবধানে শুয়ে মনোজ বলল, এটা কি সত্যি আত্মহত্যা স্যার? কেন বলো তো? এই দেখুন স্যার, গলাতে কি গভীর ক্ষত, ছুরি কিংবা বোজালি দিয়ে গলার নলি তো কেটে দেওয়া হয়েছে স্যার। রক্তের দলা ওখানে জমে আছে, দেখি। ঠিকই বলেছ মনোজ, কিন্তু আমি ভাবছি গলার নলি কাটলে তো ফিনকি দিয়ে রক্ত বের হবে, সেই রক্ত কোথায়? তার মানে গলায় আগে আঘাত করা হয়েছে স্যার, তারপর খানিক বাদে বডি চেয়ারে তুলে রেশমি ফাঁস দিয়ে পাকার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে প্রাথমিকভাবে দেখে মনে হয় আত্মহত্যা। এক্স্যাক্টলি।
কিন্তু আমি ভাবছি আমরা রক্তটা দেখতে পাচ্ছি না কেন? ডেড বডির গলার ক্ষততে রক্ত জমে আছে ঠিকই, কিন্তু গলার নলি যদি কাটা হয় তাহলে তো এই ঘরে রক্ত ভেসে যাওয়ার কথা, তাই না? স্যার, ওই তো রক্ত। এই মুহূর্তে একজন সিপাহী চেঁচিয়ে উঠল। কোথায়? ওই যে, ওটা বোধহয় টয়লেট স্যার। ওই টয়লেটের দরজার সামনে দেখুন, বড় বড় রক্তের ফোঁটা। ঘরের টিউবলাইটের আলো যথেষ্ট উজ্জ্বল, তবুও অসীম রিফ্লেক্স বশত হাতে টর্চ জ্বালালো। এবার সবাই দেখতে পাচ্ছে টয়লেটের দরজার সামনে। অসীম ছুটে গেল, তারপর টয়লেটের ভেজানো দরজা এক লাথিতে খুলে দিল। ওহ, হরিবল! সবাই ছুটে গিয়ে দেখল টয়লেটের ভেতরে রক্ত, রক্ত আর রক্ত। কেউ টয়লেটের ভেতর ঢুকবে না। কি রক্ত রে বাবা! চাপ বেঁধে গেছে টয়লেটের মেঝেতে। এক্স্যাক্টলি, এটাই তো স্বাভাবিক। আমি তো সেটাই ভাবছিলাম। গলার নলি কাটা হলো, অথচ ঘরের কোথাও রক্তের চিহ্ন নেই। যাক, এবার অনেকটা কুয়াশা কেটেছে। তো কি বুঝলে মনোজ? তোমাকেই তো বুঝতে হবে, কারণ তুমি তো এই কেসের আইও। যা বুঝেছি স্যার বলবো। মনোজ একবার দিগন্তর দিকে তাকালো। অসীম ইঙ্গিতটা বুঝল। দিগন্ত বাবু, এবার আপনি একতলা থেকে ওয়েট করুন দেখি। আপনি আমাদের অনেক হেল্প করেছেন, কিন্তু কেউ কোথাও যাবেন না। আপনি আর ওই বাকি 3জন প্রতিবেশী নিচে অপেক্ষা করুন। আপনাদের জেরা করব এই রাতেই। কেউ চলে যাবেন না। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। কিন্তু আমি ভাবছি, অনিমা দেবীকে কে এমন নৃশংসভাবে খুন করলো? মানে যতদূর জানি ওর তো কোনো শত্রু ছিল না, একেবারে মিশুকে অমায়িক নির্জনজাট মহিলা। আমি তো অনেকদিন ভাড়া আছি একতলায়, আমি তো জানি উনি খুব ভালো মানুষ। ঠিক আছে দিগন্ত বাবু, বুঝেছি। ইউ আর শকড, তার কারণও হয়তো আছে। কিন্তু এখন প্লিজ আমাদের কাজটা করতে দিন। রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে দিগন্ত সিঁড়ি দিয়ে নেমে গেল। দুজন সিপাহীকেও অসীম একতলাতে চলে যেতে বলল। তারাও চলে গেল। এবার বলো মনোজ, প্রাথমিকভাবে তোমার কি মনে হচ্ছে? নৃশংসভাবে খুন করা হয়েছে মহিলাকে স্যার। আমার মনে হয় যে বা যারা খুন করেছে তার কিংবা তাদের মনে এই মহিলার প্রতি প্রচণ্ড প্রতিহিংসা ছিল স্যার। কারণটা কি সেটাই তদন্তের মূল কথা। ঠিকই ভেবেছ মনোজ, কিন্তু ওগুলো কি? অসীম টর্চ ফেলেছে মেঝের উপর। জুতোর ছাপ স্যার। কিন্তু আমরা এতজন ঘরের মধ্যে ঢুকেছি, এখন কি খুনির জুতোর ছাপ আলাদা করে পাওয়া যাবে? এতজন এই ঘরে ঢুকেছি সেটা ঠিকই, তবে আমাদের সকলের জুতোর ছাপ বোঝা যায়, বুঝলে তো? দেখো, ফ্ল্যাট পুলিশি জুতো, সিপাহীরাও তাই পরেছে। কিন্তু এই জুতোর ছাপগুলো লক্ষ্য করছো? মনে হচ্ছে রবারের সোল, আর তাতে এক ধরনের দাড়ি কাটা ডিজাইন। এই দাগ ঘরের মধ্যে এসেছে, তারপর টয়লেটের দিকে গেছে, দেখতে পাচ্ছ? একেবারে আলাদা দাগ। হ্যাঁ স্যার, ঠিকই ধরেছেন। ওগুলো খুনির জুতোরই ছাপ। তার কারণও আছে, কারণ আজ বিকেলের দিকে স্যার বেশ জোরে বৃষ্টি হয়েছিল, প্রায় আধ ঘন্টা। সুতরাং দোতলায় ওঠার আগে সিঁড়ির কাছে একটু ঘাস মাটি আছে, তাতেই জুতোর তলা ভিজেছিল। আমি কিন্তু দুটো ব্যাপার এখনই বলতে পারি স্যার। বলে ফেলো। খুনির পায়ে স্নিকার ছিল, ওগুলো স্নিকারের ছাপ। আর খুনি অনেকজন ছিল, না একজনই। থ্যাংক ইউ ফর ইউর অবজারভেশন। মনোজ ট্রাউজারের পকেট থেকে মুঠো ফোন বের করলো। তারপর ফোনের ক্যামেরা অন করে মেঝেতে শোয়ানো ডেড বডি আর স্নিকার জুতোর ছাপগুলো তুলে নিল। গোয়েন্দা দপ্তর থেকে সবকিছুই ভিডিও করা হবে মনোজ। তাও স্যার, আমার মোবাইলের গ্যালারিতে ছবিগুলো থাক না। এখন তো প্রায় রাত 2টো। নিচে যারা দাঁড়িয়ে আছেন তাদের জেরা করতে হবে। হ্যাঁ স্যার, কিন্তু তার আগে একটা ছোট কাজ আছে। এসিপি রাজীব মিত্রকে ফোন করে সব জানাতে হবে। উনি হয়তো এখানে আসতেও পারেন।
উনি এলে তো ফ্যান্টাস্টিক স্যার। ওকে আমরা আড়ালে কি বলি জানেন স্যার? কি, কলকাতার শার্লক হোমস। ঠিকই। দাঁড়াও, ওকে একটু ফোন করে দেখি। ইয়েস অসীম, কি বার্তা বলো? প্লেস অফ অকারেন্সে পৌঁছেছো? সে তো এসেছি স্যার। আমার সঙ্গে আমার সেকেন্ড অফিসার মনোজ পাত্রও আছে। সমস্ত ডিটেলসে বলছি স্যার। তার আগে যেটা মোস্ট ইন্টারেস্টিং সেটা বলি। একজন মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়েছে স্যার, কিন্তু বডিটাকে সিলিং ফ্যানের সঙ্গে এমনভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল যে প্রথমে দেখে মনে হবে খুন নয়, আত্মহত্যা। রাজীব বিস্ময় প্রকাশ করল। ফোনে অসীম সব বিশদভাবে জানালো। রাজীব আশ্বাস দিল যে সে পুলিশের মেডিকেল সার্জন, ক্যামেরাম্যান এদের নিয়ে ঘটনাস্থলে আসছে। এসব আইনগত ফর্ম্যালিটি শেষ হলে যেন আজই, সম্ভবত ভোরের দিকে, বডিটি পোস্টমর্টমে পাঠানো হয়। রাজীবকে এলাকার আইডিয়াটা জানালো মনোজ। আধ ঘন্টার মধ্যে রাজীব সকলকে নিয়ে হাজির। সে নিজে যথারীতি মোটর বাইকে এসেছে, সিভিল পোশাকে, আর পুলিশের একটা জিপে এসেছে ভিডিও ক্যামেরাম্যান, মেডিকেল সার্জন। রাজীবকে স্যালুট জানাতে নেমে অসীম আর মনোজ একতলাতে নেমে অবাক। এত গভীর রাতে জায়গাটা লোকের লোকারণ্য। খবর রটে গেছে যে পাড়ায় একটা খুন হয়েছে। নিদ্রা ভুলে লোকজন এসে ভিড় জমিয়েছে। রাজীব অসীমকে বলল, 4 জন আর্মড সিপাহীদের একটা ব্যারিকেড করো, কেউ যেন দোতলায় না ওঠে। এখনো পুলিশের তরফে অনেক কাজ বাকি। স্যার। ক্যামেরাম্যান এবং ডাক্তারের কাজ শেষ হতে ঘণ্টাখানেক লাগলো। রাজীবও যা দেখার দেখে নিয়েছে। ইতিমধ্যে অসীমের থানা থেকে মৃতদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাবার গাড়িও এসে গেছে। থার্ড অফিসার অনিল মোটর বাইকে এসেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হলো। অনিল মোটর বাইকে অনুসরণ করলো সেই গাড়িকে। অসীম বলল, স্যার, আমরা যখন প্রথমে এসেছিলাম 4 জন এই বাড়িটার সামনে একতলায় দাঁড়িয়েছিল। কারা? পরিচয়? একজন দিগন্তবাবু, এই বাড়ির একতলাতেই থাকেন, ওই অনিমা দেবীর ভাড়াটে। আর 3 জন ওই পাড়া প্রতিবেশী, নাম জানি না স্যার। তাদের নাম জানুন। ওই 4 জনকেই আপাতত জেরা করা যাক। অসীম মনোজকে ইশারা করল। মনোজ সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। একটু পরেই মনোজ ফিরে এলো, তার নোটবুকে 3 জনের নাম নিয়ে। অনিমা দেবীর বাড়ির পাশেই আর একটা দোতলা বাড়ি। সেটা অবশ্য 4টে ফ্ল্যাটের বাড়ি। জানা গেল 3টে ফ্ল্যাটে 3 জন থাকেন। একজনের নাম সতীশ সমাদ্দার, আর একজন নিশীথ দাস, আর একজন মহিলা করুণা মিত্র। 4 জনের ফ্ল্যাট স্যার। আর একজনেরও তো থাকার কথা, নাকি তিনি নিদ্রামগ্ন, কিছুই জানেন না? কি ব্যাপার মনোজ? না না স্যার, দোতলায় 2টো ফ্ল্যাট। একটাতে থাকেন ওই নিশীথ দাস, আর একটাতে রঞ্জন গুপ্ত, কিন্তু ওর ফ্ল্যাট তালা বন্ধ, অফিসের কাজে দিল্লি গেছেন। ও, তাহলে স্যার 3 জনকে পরপরটা কি? অগত্যা। রাজীব বলল। ঠিক হলো, অসীম প্রশ্ন করবে, মনোজ নোটবুকে উত্তর নোট করবে, আর যদি প্রয়োজন হয় রাজীব মিত্র প্রশ্ন করবেন। প্রথমে ডাকা হলো সতীশ সমাদ্দারকে। ভদ্রলোক, মাঝারি উচ্চতার, পাজামা পাঞ্জাবি, রোগা চেহারা, দেখে মনে হয় অম্বলের রোগী। গায়ের রং কালো, নাকের নিচে বুরুশ গোঁপ। ইন্টারোগেশন বা জিজ্ঞাসা পর্ব চলছিল একতলায়, দিগন্তবাবুর ড্রয়িং রুমে। কারণ দোতলায় অনিমা দেবীর বাড়ির দরজা সিল করে দেওয়া হয়েছে। অবস্থা বুঝে দিগন্তবাবুর নিজেরই মাথায় এসছিল, উনি প্রস্তাব দিলেন তার বাড়ির ড্রয়িং রুমে জিজ্ঞাসাবাদ চলুক। তার কোনো অসুবিধে নেই। রাজীব সম্মতি দিয়েছে। দিগন্তবাবুর ড্রয়িং রুম যে বিপুলভাবে সাজানো তা নয়। একটা বাটিক প্রিন্টের কভার দেওয়া সোফা সেট, নিচু সেন্টার টেবিল, 2টো প্লাস্টিকের চেয়ার, বইয়ের আলমারি একটা। ঘরে 2টো জানলা, পর্দা ঢাকা, টিউবলাইট, মাথার উপরে ঘুরন্ত ফ্যান, ছিমছামভাবে সাজানো।
দিগন্তবাবুর স্ত্রী কি ভেতরের ঘরে আছেন? যাকে সেটা পরে জানলেও হবে। বৈঠকখানা থেকে ভেতরের ঘরে যাওয়ার দরজাটা দিগন্তবাবু নিজে ভেজিয়ে দিয়ে বাইরে চলে গেছেন, অপেক্ষা করছেন। সোফায় বসল রাজীব ও অসীম। দুটো চেয়ারের একটা মনোজ টেনে নিয়েছে সোফার পাশে, নিজে বসেছে। আর একটা চেয়ার রাখা আছে সামনের দিকে। যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা একে একে এসে বসবে। এখন সেই চেয়ারেই বসে আছে সতীশ সমাদ্দার। প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। তো সতীশবাবু, আপনার নামটা তো আমরা জানি, কোথায় থাকেন? আগে স্যার এই বাড়ির পাশে ওই ফ্ল্যাট বাড়িতে। দোতলা বাড়ি? হ্যাঁ স্যার, আমি ওই গ্রাউন্ড ফ্লোরের একটা ফ্ল্যাটে, পেশা? একটা প্রাইভেট অফিসে অ্যাকাউন্টেন্ট স্যার। অফিসের নাম ও লোকেশন জেনে নিল অসীম। যিনি মৃত অনিমা দেবী? ঘোষ, অনিমা ঘোষ ওর নাম স্যার। ওর সঙ্গে আপনার কোনো আত্মীয়তা? আগে না, সে প্রতিবেশী। অনিমা দেবী আপনার মতে কিরকম মহিলা ছিলেন? দেখেন, আমাদের পরিবারের সঙ্গে খুব একটা মেলামেশা ছিল না, তবে বাইরে থেকে যতটা দেখেছি ও তো মনে হয়েছে খুব ভদ্র। রাস্তায় দেখা হলেই হাসি বিনিময় হতো। তার মানে বলছেন ওর কোনো শত্রু ছিল না? সেটা স্যার আমি নিশ্চিত তো বলতে পারবো না, সে ওর ব্যক্তিগত জীবন। বুঝেছি। আচ্ছা, আপনার ওই ফ্ল্যাটে আপনি কতদিন আছেন? এটা তো 2017, আমি 2015 এপ্রিল মাসে পজিশন নিয়েছি। আচ্ছা, আমরা এসে দেখলাম আপনি কয়েকজনের সঙ্গে বাইরে দাঁড়িয়ে আছেন। আপনারা কিভাবে জানলেন যে এই বাড়িতে? বলছি স্যার, আমরা তো একতলাতে থাকি। এখন জুলাই মাস, যা গরম পড়েছে, জানলা খুলেই শুই। আমার শোবার ঘরের জানলা দিয়ে অনিমা দেবীর দোতলার ঘরটা দেখা যায়। ঘুম আসছিল না, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম, পাশে স্ত্রী ঘুমোচ্ছিলেন। হঠাৎ দেখলাম দোতলায় অনিমা দেবীর ঘরে আলো জ্বলছে, কিন্তু দরজা বন্ধ। আমি কিছুক্ষণ তাকিয়েছিলাম, হঠাৎ কানে এলো মেয়েলি গলার আর্তনাদ। আর্তনাদ? হ্যাঁ, মরে গেলুম, বাঁচাও, কণ্ঠস্বর অনিমা দেবীর। এতদিন পাশাপাশি আছি তো, কত কথা হয়, আর আমি ওর গলা চিনব না? তা আপনি কি করলেন? কি করব সেটাই তো ভাবছিলাম। কেউ কি ওর ঘরে ঢুকেছিল? মানে ওর ওপর কোনো মানে বুঝতে পারছিলাম না আর কি। স্ত্রীকে ডাকলাম, বললাম ব্যাপারটা, বললাম যে নিশ্চয়ই অনিমা দেবীর সঙ্গে কারোর গন্ডগোল চলছে। একা থাকেন তো ভদ্রমহিলা, আমাদের যাওয়া উচিত। তা স্ত্রী আমার হাত চেপে ধরলেন, বললেন তুমি ওখানে একা যাবে, যদি খুন খারাপই হয়। কি করব বুঝতে পারছিলাম না। তারপরই দেখলাম। কি দেখলেন? দরজা বোধহয় ভেতর থেকে বন্ধ ছিল স্যার। নিজের চোখে দেখলাম দরজা খুলে একটা লোক নামছে। আপনি দেখলেন লোকটাকে? কেমন দেখতে? মাঝারি হাইট, গায়ের টি শার্ট, আর রংটা বোধহয় লালই ছিল। আমার বুক তো তখন ভয় কাঁপছে। লোকটার মুখ ভালো করে দেখতে পাইনি স্যার। কেন? লোকটার চোখে ছিল গগলস, মাথায় টুপি। দরজা হাট খোলা রেখে লোকটা তত্তর করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। তারপরই একটা মোটর বাইকের আওয়াজ পেলাম স্যার। অর্থাৎ খুনি মোটর বাইকে এসেছিল? তাই তো মনে হচ্ছে স্যার। আচ্ছা, সময়টা তখন কি ছিল? ঘড়ির দিকে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলুম, 10:30 কাঁটায় কাঁটায়। অসীম, স্যার। তুমি সেই মহিলার ফোন কটার সময় পেয়েছিলে? 11টার পর স্যার। তখন আমি ডিনার সারছিলাম। একজন মহিলা তোমাকে ফোন করেছিল তো? হ্যাঁ স্যার, মহিলাই তো বললো আমি আত্মহত্যা করছি। সতীশবাবু, আপনার আর কিছু বলার আছে? আমি তো খুব নার্ভাস প্রকৃতির স্যার। আমার তো গা হাত পা কাঁপছিল। মনে হচ্ছিল অনিমা দেবীর সাংঘাতিক কিছু একটা ঘটেছে, কিন্তু কি করব ভাবছিলাম। তা হঠাৎ দেখলাম দিগন্তবাবু একতলার দরজা খুলে বেরিয়ে এলেন। তারপর দেখি ওই
আমার পাশের প্রতিবেশী ওই নিশীথ বাবু আর দোতলার প্রতিবেশী করুণা ম্যাডামও বেরিয়ে এসেছেন, তখন আমিও বেরিয়ে এলাম। তারপর আপনারা চারজন কি করলেন? দিগন্তবাবু, নিশীথ বাবু আর করুণা ম্যাডাম বললেন তারা চিৎকার শুনেছেন, মনে হচ্ছে অনিমা দেবীর চিৎকার। আমি বললাম আমি একটা লোককে দেখেছি এরকম চেহারা, সিঁড়ি দিয়ে নেমে মোটর বাইকে বেরিয়ে গেল। দিগন্তবাবু বললেন চলুন আমরা দোতলায় যাই, মনে হচ্ছে অনিমা দেবীর সাংঘাতিক কিছু। তা আমরা সবাই হুড়মুড় করে দোতলায় গেলাম, দরজা খোলাই ছিল, আলো জ্বলছে, কেউ নেই। তখন আমরা ছুটে ভেতরের ঘরে মানে ওই বেডরুমে গিয়ে দেখলাম ওই 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 অবস্থা। কি অবস্থা? অনিমা দেবী ওই সিলিং ফ্যান থেকে ঝুলছেন। দেখেই তো সকলে আঁতকে উঠি, দুধদার করে ঘর থেকে বেরিয়ে আসি। আচ্ছা, আপনারা কেউ অনিমা দেবীর গলার ক্ষতর দিকে নজর করেননি? না স্যার, আমরা তো সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই। তারপর? ওই দিগন্তবাবু বললেন এখনই থানায় ফোন করতে হবে, কিন্তু মুশকিলটা হচ্ছিল থানার ফোন নম্বর কারো জানা ছিল না। তারপর? ওই দিগন্তবাবুই সব করলেন। ওর কাছে ডায়াল 2017 বলে একটা ফোনের বই ছিল, ওই সংবাদপত্র পাবলিশ করেছে, সেখান থেকে আপনাদের থানার ফোন নম্বর পেয়ে দিগন্তবাবুই ফোন করলেন। ডিউটি অফিসার ধরেছিলেন, তিনি বললেন আপনারা নাকি আগেই ফোন পেয়ে থানা থেকে বেরিয়ে গেছেন, এখানেই আসছেন। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কতজন? আমরা স্বামী স্ত্রী, আমাদের এক ছেলে, সে দুর্গাপুরে কর্পোরেশনে চাকরি করে, শনিবার করে বাড়ি আসে, সোমবার ভোরের ট্রেনে চলে যায়। এবার সতীশবাবু একটা হাই তুললেন। আপনি যেতে পারেন, আপনার ঘুম পেয়েছে, সেটাই স্বাভাবিক। এখন রাত 3টে স্যার, ঘুম তো পাবেই, তবে যা টেনশন হচ্ছে ঘুম কি হবে। খুনিকে আপনি নিজের চোখে দেখেছেন তো? ওই লোকটা যদি খুনি হয় দেখেছি, তবে ও দেখায় আর কি হবে। শুধু মনে আছে লাল টি শার্ট, চোখে গগল, মাথায় টুপি, লোকটার মুখ তো দেখতে পাইনি স্যার। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। একটা কথা, বলুন স্যার। এই খুনের কিনারা না হওয়া পর্যন্ত আপনি এবং আপনার স্ত্রী কলকাতা ছাড়বেন না। যদি তেমন আর্জেন্ট কিছু হয়, থানার ওসি থেকে পারমিশন নিয়ে যেতে পারেন। বুঝেছি স্যার, আসছি স্যার, নমস্কার। সতীশবাবুর পর ডাকা হলো নিশীথ দাসকে। গতানুগতিক প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তিনি নতুন কিছু বলতে পারলেন না। শুধু জানালেন যে অনিমা দেবীর আর্তনাদ তিনিও শুনেছিলেন, আর শুনেই তিনি নেমে এসেছিলেন। নিশীথবাবুরও মত হলো অনিমা দেবীর মতো ভদ্রমহিলা আর হয় না। পাড়ায় তাঁর সুনাম ছিল। নিশীথবাবুর পরিবারে 4 জন, স্বামী, স্ত্রী আর 2 মেয়ে। এক মেয়ে কলেজে আর একজন স্কুলে। রাজীব নিশীথবাবুকেও কলকাতা ছাড়ার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিল। সরকারি চাকুরে ছিলেন নিশীথ, এখন অবসরপ্রাপ্ত। করুণা মিত্র এলেন। তিনি ফ্ল্যাটের ওপরের দিকে থাকেন। অনিমা দেবীর ফ্ল্যাট তাঁর নজরে আসার কথা নয়, তবে তিনি অনেক রাত পর্যন্ত গল্পের বই পড়েন, তাই জেগেই ছিলেন। তাঁর কানেও নির্জন রাতের আর্তনাদ ভেসে এসেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি নিচে নেমে আসেন। তিনি থাকেন দোতলায়, নিশীথ থাকেন একতলায়, সতীশবাবুর পাশে। খানিক বাদে নিচে নেমে এসে তিনি অন্যদের দেখতে পান। হ্যাঁ, তিনিও বাকি 3 জনের সঙ্গে অনিমা দেবীর ফ্ল্যাটে যান এবং তার বেডরুমে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে আঁতকে উঠে হুড়মুড় করে বেরিয়ে আসেন। করুণা দেবী ফ্ল্যাটে একাই থাকেন, মানে ঠিক একা নয়, তার বাড়িতে একজন মহিলা হোল টাইমার আছে। তার এক মেয়ে, বসিরহাটে বিয়ে হয়েছে। তিনি বিধবা। স্বামী রেলওয়ে দপ্তরে চাকরি করতেন, এখন ফ্যামিলি পেনশন পান। একই সার্টিফিকেট দিলেন করুণা অনিমা দেবীর সম্বন্ধে। রাজীবও তাকে একই সতর্কবার্তা জানালো। এরপর স্বয়ং দিগন্তবাবু, মানে দিগন্ত ভৌমিক, তিনি এতক্ষণ বাইরে অপেক্ষা করছিলেন, এখন নিজের বাড়িতে ঢুকলেন। ভদ্রলোক দীর্ঘকায়, শ্যামবর্ণ, ভারী কি চেহারা, চোখে চশমা, বয়স 50 থেকে 55-র মধ্যে। প্রথমেই রাজীব দিগন্তকে বললেন, স্যার, আপনার বাড়িতে আমরা বসে আছি আর আপনি নিজেই বাইরে দাঁড়িয়ে আছেন। ইটস এ ভেরি পিকুলিয়ার সিচুয়েশন। নমস্কার জানিয়ে দিগন্ত বললেন, ওরকম বলবেন না স্যার,
আমি আপনাদের একটু সুবিধে করে দিতে চেয়েছি, ব্যাস। যেটা সিটিজেন হিসেবে আমার কর্তব্য। নিশ্চয়ই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট অ্যান্ড উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। অসীম, তোমার জিজ্ঞাসাবাদ শুরু করো। হ্যাঁ স্যার। তার আগে স্যার 1 মিনিট বাড়ির ভেতর থেকে একটু ঘুরে আসবো, জাস্ট 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। 1 মিনিটও লাগলো না। দিগন্ত গেলেন আর এলেন। আপনার পেশা কি দিগন্তবাবু? অসীম শুরু করলো। আমি বারাসতে একটা কলেজে পড়াই স্যার, বিষয়? ইতিহাস, রাদার এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। বেশ। এই বাড়িতে কতদিন ভাড়া আছেন? 10 বছরের কিছু বেশি। আপনার আসল বাড়ি কোথায়? ভগবানপুর, পূর্ব মেদিনীপুর। পরবর্তী প্রশ্ন করতে যাচ্ছিল অসীম, তার আগেই পাজামা গেঞ্জি একজন কিশোর ঢুকল। একটা ট্রেতে 4 কাপ চা। সেন্টার টেবিলে সে ট্রে নামিয়ে ভেতরে চলে গেল। এখন বুঝতে পারছি আপনি কেন 1 মিনিটের জন্য বাড়ির ভেতরে গিয়েছিলেন। আপনারা প্রথম আমার ঘরে পা দিলেন, সে কখন থেকে এত রাত পর্যন্ত নিজেদের ডিউটি করে যাচ্ছেন স্যার, তাই মনে হলো চা আপনাদের বিশেষ প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ। আপনি যথার্থই ভদ্রলোক। সত্যি চায়ের দরকার অনেকক্ষণ থেকেই ফিল করছিলাম, কিন্তু বলতে তো আর পারি না। ধন্যবাদ দিগন্তবাবু, চায় চুমুক দিয়ে সত্যিই খুব রিফ্রেশ লাগছে। ওই তো, আমি তো অনেক রাত অবধি পড়াশোনা করি, তাই এই লেট নাইট টি এই একেবারে গলার মধ্যে গেলে কি রিফ্রেশ লাগে, এই আইডিয়া আবার আছে। নিজের সাবজেক্টের বিষয়ে পড়াশোনা করেন? হ্যাঁ, ওই আর কি। আসলে আমি একটা বিষয়ে গবেষণা করছি। কি বিষয় বলুন তো? আমি রাজা লক্ষণ সেনের আমল থেকে একেবারে 20 শতাব্দীর শেষ পর্যন্ত ভারতীয় মুদ্রার এবং টাকার যে যে ক্রম বিবর্তন, সে বিষয়ে অনুসন্ধান করছি। আমার রিসার্চ গাইড হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান। বাহ, দ্যাটস ভেরি গুড। কত রকম মুদ্রা যে আমি সংগ্রহ করেছি স্যার। আমার ভেতরের ঘরে একটা বিশাল তোরঙ্গ আছে, তার মধ্যে সব জমিয়ে রেখেছি, এখনো অনেক কাজ বাকি। তোরঙ্গটা সাবধানে রেখেছেন তো? পুরনো মুদ্রার আর্কিওলজিক্যাল ভ্যালিউ কিন্তু অনেক, আর এসব চুরি করার লোকজনও আছে। নিশ্চয়ই স্যার, সে কি আর জানি না। আমার তোরঙ্গে সবসময় 2টো তালা দিয়ে রাখি। চাবি সর্বদা, মানে ঘুমোবার সময়ও আমার কাছেই থাকে। আর আমার সঙ্গে থাকে এই বাদল ছেলেটা, ও খুব বিশ্বাসী। ওই আমার দেখভাল করে, রান্না করে, আরও যা যা কাজ সব ওরই। কোথায় পেলেন ওকে? আমার গ্রামের ছেলে স্যার, ওর মা আমাদের বাড়িতে কাজ করে। আচ্ছা, আপনি অনিমা দেবীর ভাড়াটে, 10 বছর আছেন, ওর সম্বন্ধে আপনার ধারণা কি? স্যার, ওর মতো দয়ালু, ভদ্র, ধার্মিক, পরোপকারী মানুষ আমি খুব কম দেখেছি। আমি কলকাতার এরকম জায়গায় একটা ফ্ল্যাট নিয়ে আছি। ভাড়া কত জানেন? 2000। প্রথমে 1000-এ ঢুকেছিলাম, তারপর গত বছরে আমি চক্ষু লজ্জার খাতিরে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিলাম। উনি হেসে বলেছিলেন আপনার যা ইচ্ছে হবে তাই দেবেন। তাই এখন 2000 আর কি। আপনার ফ্যামিলি কি ভগবানপুরেই থাকে? ফ্যামিলি বলতে আমার মা, ছোট ভাই আর তার স্ত্রী। ছোট ভাই লোকাল ব্যাংকে চাকরি করে। আপনি বিবাহিত নন? এখনো না। বয়স? 49। আচ্ছা, এই অনিমা দেবী, এনার বয়স কত? মহিলাদের বয়স তো বোঝা কঠিন স্যার, তবুও মনে হয় ওর বয়স 55-56 মতো তো হবেই। উনি তো উইডো। আগে হ্যাঁ, আমি যখন 10 বছর আগে, মানে 2007 সালে এই বাড়িতে আসি, তখন ওকে উইডোই দেখেছিলাম। তার মানে তো তখন ওর বয়স 45-46। সেরকমই মনে হয়। ওর মুখে শুনেছি ওর হাজব্যান্ড হাওড়ার দিকে একটা ব্যাংকে ম্যানেজার ছিলেন, হঠাৎই তার মৃত্যু হয়। ওরা কি নিঃসন্তান ছিলেন? না না, অনিমা দেবীর এক মেয়ে ছিল। আমি যখন 10 বছর আগে এই বাড়ি ভাড়া নিই, তখন তার বয়স ছিল 20 বছরের মতো।
তো মেয়ে কোথায় গেল? বাইরে চাকরি করে নাকি? না, সেটা অনিমা দেবীর জীবনের দ্বিতীয় দুঃখের ঘটনা। কেন, কি হয়েছিল? রিয়া অর্থাৎ মেয়েটি আহ, ওই একটা দুর্ঘটনায় মারা যায়। দুর্ঘটনা? হ্যাঁ, কি ধরনের? দেখুন, আমি এ ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না, খুব স্যাড। প্লিজ আমাকে মাফ করবেন। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি অনিমা দেবীর স্বামীকে দেখেছেন? না না, অনিমা দেবীর যখন 40 বছর বয়স তখন উনি স্বামীকে হারান, সাডেন হার্ট অ্যাটাক। মেয়ের বয়স তখন কত? দেখুন, অত হিসেব করতে পারবো না, শুধু এটুকু বলতে পারি যে অনিমা দেবী ওর মেয়েকে হারিয়েছেন যখন, তখন তার বয়স 20। আমি তখন এই বাড়িতে ভাড়াটে। ঠিক আছে অসীম, ওই ব্যাপারটাতে আর হ্যামার করো না। উনি যখন জানেন না বলছেন তখন। স্যার, আচ্ছা, আপনি তো অনিমা দেবীর আর্তনাদ শুনতে পেয়েছিলেন, সেটা কটা নাগাদ? ঠিক কাটায় কাটায় 10:30। আমি তখন পড়াশুনো করছিলাম, ছোট অ্যালার্ম ক্লক টেবিলেই ছিল। আর্তনাদটা ঠিক কি ধরনের ছিল? চারদিক নির্জন, হঠাৎ করে আমি তো ভীষণ চমকে উঠেছিলাম। কি করলেন আপনি? প্রথমেই মনে হয়েছিল এখনই দরজা খুলে দোতলাতে যাওয়া উচিত, ভদ্রমহিলা একা থাকেন, নিশ্চয়ই ভীষণ বিপদ আপদ হয়েছে। কিন্তু তবুও কিরকম ভয় ভয় করছিল, তাই 7-8 মিনিট বাদে দরজা খুলে বাইরে আসি। তখন দেখি পাশের ফ্ল্যাট থেকে সতীশবাবু, নিশীথবাবু আর করিনা দেবীও বেরিয়ে আসছেন। ওরাও অনিমা দেবীর আর্তনাদ শুনেছিলেন। দোতলায় গিয়ে কি দেখলেন? দরজা খোলা, ঘরে আলো জ্বলছে, কেউ নেই। তখনই তো বেডরুমে গিয়ে। বুঝেছি। আচ্ছা, এখন তো গরমকাল, আপনার ঘরের একটা দরজা দেখছি রাস্তার দিকে, তা আপনি কাউকে দোতলা থেকে নেমে পালিয়ে যেতে দেখেননি? না তো। আচ্ছা, রেশমি যে ফাঁসটা অনিমা দেবীর গলায় বেঁধে ওকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, সেটা? ওটা তো অনিমা দেবীর রুমাল, উনি ওরকমই তো রুমাল ব্যবহার করতেন। কারোর পায়ের শব্দও শোনেননি? আগে না তো। আচ্ছা দিগন্তবাবু, আপনার মোবাইল নম্বরটা যদি। নিশ্চয় নিশ্চয়। মোবাইল নম্বরটা রাজীব নোট করে নিল। স্যার, আপনার কিছু প্রশ্ন আছে? মনোজ? না স্যার, ঠিক আছে দিগন্তবাবু, আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। বিশেষত আপনার চায়ের জন্যে। নো মেনশন স্যার। মনোজ, আমাদের ক্যামেরাম্যান তো ছবি যা যা তোলার। হ্যাঁ স্যার। আর সার্জন? উনিও দেখেছেন, পোস্টমর্টমের জন্য রেফার করেছেন। বডি চলে গেছে? হ্যাঁ স্যার, আমাদের 3rd অফিসার নিজেই গেছে মর্গে, আর অনিমা দেবীর বাড়িও সিল করে দেওয়া হয়েছে। গুড। তাহলে স্যার, এবার আমরা যেতে পারি? তাই তো মনে হচ্ছে। শুধু আমাদের ফর্মুলা সতর্কীকরণটা দিগন্তবাবুকে। ইয়েস স্যার। দিগন্তবাবু, একটা কথা। বলুন স্যার। এই খুনের ফয়সালা না হওয়া পর্যন্ত আপনি কলকাতা ছেড়ে কোথাও যাবেন না। আমাকে তো ভগবানপুরে মাসে 2 বার যেতে হয় স্যার। যাবেন, থানায় আমাদের জানিয়ে। আর কোথায় যাচ্ছেন তার ঠিকানাটাও। নিশ্চয় নিশ্চয় স্যার, বুঝেছি। শুধু একটাই অনুরোধ, অনিমা দেবী তো খুব ভালো মানুষ ছিলেন, জীবনে পরপর 2টো বড় আঘাত পেয়েছিলেন, নির্বিরোধী অজাতশত্রু ছিলেন। তাকে কে খুন করলো, কেন করলো? বুঝেছি দিগন্তবাবু, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। আপনার কৃতিত্বের কথা স্যার শুনেছি, রহস্য কাহিনীতেও পড়েছি। দেখি সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি কিনা। রাজীব ঘড়িতে দেখল ভোর 5টা। না, প্রায় 3 মাস হাতে কাজ নেই। শির দাঁড়ায়, ছাতা পড়ে যাচ্ছে। সাগর হেসে বলল। বালিগঞ্জ প্লেসে নিজের প্রাসাদোপম বাড়িতে সাগর আর তার লিভ টুগেদারের সঙ্গী তিলোত্তমা। এখন বিকেল, দুজনে বাড়ির বিশাল টেরাসে বসে আছে। টেরাসের একদিকে বনজাই, তিলোত্তমার নিজের তত্ত্বাবধানে তৈরি। বনজাইয়ের খুব যত্ন নেয় তিলোত্তমা। সাগরের অবশ্য সেসব হবি নেই। আমার পাঠকেরা জানেন
এই সাগর তিলোত্তমা জুটি নিজেদের ঠিক ব্যোমকেশ বক্সির মতো সত্যান্বেষী বলে থাকে। অবশ্য সাগরের ভিজিটিং কার্ডে লেখা থাকে প্রাইভেট ইনভেস্টিগেটর, কারণ সত্যান্বেষীর ইংরেজি যা দাঁড়াবে অনেকেই তা বুঝতে পারবে না। সাগরের হবি গোয়েন্দাগিরি ছাড়া হলো বই পড়া। তার লাইব্রেরিও বিশাল। সবসময় যে সে ক্রাইমের বই আর থ্রিলার পড়ে তা কিন্তু নয়, ইংরেজি এবং বাংলা ক্লাসিকও পড়ে। পড়াশোনার ব্যাপারে সাগর খুব আপডেটেড। পড়ার অভ্যাস সে কিছুটা তিলোত্তমার মধ্যেও ইনস্টিল করতে পেরেছে। আজকের বিকেলটা খুব সুন্দর। এখন তোড়ে বর্ষা হওয়া উচিত। জুন জুলাই বর্ষা ঋতু, কিন্তু কলকাতায় তেমন বর্ষা এবারে এখনো নামেনি। যদিও উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে খুবই বৃষ্টিপাত হয়েছে। রায়গঞ্জ, বালুরঘাট, মালদায় তো বন্যাই হয়ে গেছে। কলকাতার আজকের আকাশ নীল, মাঝে মাঝে পেঁজা তুলোর মতো মেঘ, মৃদু মন্দ বাতাস। সাগর তার প্রিয় ইজি চেয়ারে শরীর এলিয়ে বসে আছে। তিলোত্তমার জন্যও একটা চেয়ার আছে, কিন্তু সে চেয়ারে বসে নেই, পায়চারি করছে। মাঝে মাঝে বনজাই পরীক্ষা করছে। সাগরের মন্তব্য তার কানে গেছে। সে বলল, এই চলো না কোথাও ঘুরে আসি। কোথায় যাবে? উত্তর দিতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তার মুঠো ফোন বেজে উঠল। হ্যালো। সাগরের স্ক্রিনে যে নাম উঠেছে সেটা সে দেখে নিয়েছে। গোয়েন্দা দপ্তরের ডেপুটি কমিশনার সুপ্রকাশ সান্যাল। দুজনের আলাপ পাঠকের জন্য তুলে দেওয়া হচ্ছে। হ্যালো সাহেব, গুড ইভিনিং, বলুন। কি খবর আপনাদের? সত্যান্বেষণ প্রায় ভুলে যেতে বসেছি। সেই কারণেই তো ফোন করলাম। মানে? একটা ভালো কেস আসছে আপনাদের হাতে। আপনার মুখে স্যার ফুলচন্দন পড়ুক, কিন্তু আজকে নিউজ পেপার দেখেছেন? নিউজ পেপার? হ্যাঁ, দেখেছি তো। রাইট রাইট রাইট, একটা খুনের খবর আছে অবশ্য। যতদূর মনে পড়ছে সেলিমপুরের দিকে এক বয়স্কা মহিলা। এক্স্যাক্টলি, ওই কেসটার কথাই বলছিলাম। কিন্তু নিউজ পেপারে তো খবরটা খুব ব্রিফ। লাস্ট লাইনে যথারীতি পুলিশি তদন্ত চলছে লেখা আছে। আমাদের এসিপি রাজীব মিত্র আপনার বাড়ি পৌঁছলো বলে, ওর মুখেই সব শুনুন। কেসটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। পুলিশ কমিশনার আপনাদের হেল্প চাইছেন। অফকোর্স স্যার, হেল্প তো করবই। থ্যাংক ইউ, এখন রাখছি। দিল্লি থেকে একটা ফোন আসছে। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট মিস্টার রায়। ফোন কেটে গেল। শুনলে কথাগুলো? তোমার কথাগুলো তো শুনলাম, ও প্রান্ত তো শুনতে পেলাম না। এইটুকু বুঝলাম যে রাজীব দা আসছেন, তার মানে এবার ব্যস্ত হয়ে পড়তে হবে, রাইট? দাঁড়াও, রাজীবকে ফোন করি। রাজীবের নাম্বারে ফোন করছে সাগর, কিন্তু ফোন বেজে যাচ্ছে। হয়তো মোটর বাইকে আসছে, তাই। ঠিকই বলেছ। 5 মিনিট বাদেই সাগরের ফোন বেজে উঠল। ইয়েস রাজীব, গুড আফটারনুন। গুড আফটারনুন দাদা, আপনাদের কাছেই যাচ্ছি এখন সিগন্যালে। বুঝেছি। অলওয়েজ ওয়েলকাম, উই আর ওয়েটিং। দোতলার ড্রয়িং রুমে চলে এলো ওরা। ইতিমধ্যে ইন্টারকম ফোনে কিচেনে অনাদিকে অর্ডার চলে গেছে। অনাদির বয়স হয়েছে ইদানিং। সে একতলার কিচেন থেকে দোতলায় বারবার ওঠানামা করতে পারে না, হাঁটুতে ব্যথা। সেই কারণেই কিচেনের সঙ্গে কর্ডলেস ইন্টারকম ফোনের একটা ব্যবস্থা করা হয়েছে। সাগর তিলোত্তমাকে বলল, সখী, অনাদিকে জলখাবারের অর্ডারটা দিয়ে দাও। সখা, দিচ্ছি। বাড়িতে ওরা দুজনে নিজেদের মধ্যে সখা সখী বিনিময় করে, স্রেফ মজা। তিলোত্তমা অনাদিকে ফোন করলো কিচেনে। আমার দিদি বলো। রাজীব দা আসছেন অনাদিদা। পুলিশ স্যার আসছেন? তা ওনার পছন্দের খাবারই তো বানাইতেছি। কি গো? ডাল পুরি, আলুর দম, মাংসের চপ, আর ফ্রিজে মিষ্টি আছে মতিচুর। বাহ, দারুণ। দাদার সঙ্গে কথা বলো। সাগরকে ফোনটা দিল তিলোত্তমা। সাগর অনাদির মেনু শুনল। ফাইন অনাদিদা, ফাইন। দেখো, ডাল পুরি তুললেই যেন ডালের পুরো পুরটা ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে। আর কেষ্ট আছে তো? হ্যাঁ, টেস্টটা খুব কাজ করতেছে।
ফোন কেটে গেল। গত 6 মাস কেষ্ট 20-22 বছরের একটা ছেলেকে এ বাড়িতে অ্যাডিশনাল হ্যান্ড হিসেবে লাগানো হয়েছে। অনাদিরই গ্রামের ছেলে, খুব গরিব ঘরের ছেলে। গ্রামের পঞ্চায়েতে টুকটাক মাটি কাটার কাজ করত। অনাদি গ্রামে গিয়ে ওকে এখানে এনেছে। সাগর তিলোত্তমা খুব খুশি। ছেলেটা দারুণ কাজের, মাথায় বুদ্ধিও আছে। বাজার দোকান এখন সব কেষ্টই করে। বৈঠকখানায় বসেই ওরা শুনল মোটর বাইকের শব্দ। তারপরই স্টার্ট বন্ধ হলো। সম্ভবত কেষ্ট দরজা খুলে দিল। রাজীব সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। গুড ইভিনিং টু বোথ অফ ইউ। গুড ইভিনিং। রাজীব দা, আজকে টি শার্টটা কিন্তু দারুণ। বয়স 20 বছর কমিয়ে দিয়েছে। তাই না? থ্যাংক ইউ সো মাচ তিলোত্তমা। আর এটা এক পাগল ছেলের কাণ্ড। সে নতুন আঁকা শিখেছে। শুধু সাদা গেঞ্জি কিনে, ওই ব্রাউন নেক গেঞ্জিগুলো, তার উপর কবিতার লাইন লিখছে। আবার আধুনিক কবিতাও পড়ে বেটা। কে ছেলেটা? দারুণ সুন্দর লিখেছে কিন্তু। আরে এ আমার খুব বিশ্বস্ত ইনফর্মার, মুকুন্দ। ওর নাকি পুলিশের কাজ করেও সকালে আর রাতের দিকে অনেক সময় থাকে হাতে, বুঝলে তো? তাই এই বিজনেস শুরু করেছে। ইয়াং ছেলেমেয়েরা কিনছে খুব। ওই পাড়ার একটা দোকানের থ্রু দিয়ে বিক্রি করে ওর প্রোডাক্ট। তোমার টি শার্টে যে কবিতার লাইন লেখা আছে সেটা কার লেখা জানো? ভ্রু পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। লাইনটা সুন্দর, কিন্তু কার লেখা জানি না। পুলিশে চাকরি করে দিনরাত চোরকি হয়ে ঘুরছি, কবিতা পড়ার সময় কোথায়? তুমি জানো কার লেখা তিলু? আমার গুরুদেবের লেখা। লোকে তো আগে রবীন্দ্রনাথকে গুরুদেব বলতো। সে তো পুরনো যুগে। এখন আমি গুরুদেব বলি সুনীল গঙ্গোপাধ্যায়কে। রাইট, সুনীল বাবুর লাইন। অপূর্ব রোম্যান্টিক কবিতা। সে তো হলো, কিন্তু সাগরদা, অনেক কথা আছে। বুঝেছি। তোমার বস ফোন করেছিলেন? ডিসি সাহেব ফোন করেছিলেন? তাহলে সাতকাহন শুরু করি। তার আগে ওই দেখো ঘরে কে ঢুকছে। অনাদিদা, কেষ্ট। দুজনের হাতেই বড় বড় ট্রে। তাহলে ডান হাতের কাজটা সেরে ফেলি। চলো চলো শুরু করো। খাওয়া দাওয়া জুৎসই না হলে আমার গ্রে সেলস কাজ করে না। আমারও। আমারও। তিনজনেই হেসে উঠল। অনাদি তার হাতে ট্রে নামিয়ে রেখেছে। এই যে 3টে প্লেটে 3 জনের জন্য ডাল পুরি, মাংসের চপ, বাটিতে আলুর দম, ছোট রেকাবিতে মতিচুর। একেস্টা মিষ্টি রেকাবিটা নামা। কেষ্টা অনাদির অনুগত, তাই করল। যে যার খাবার বুঝে নাও সাহেব আর মেম সাহেব। তারপর চা না কফি? কফি সকলের জন্য অনাদিদা, আর দুধ নয়, চিনি কম। তাই তো দাদা বাবু। বাড়ির মেম সাহেব যখন বলছে অগত্যা। অনাদিদা, আগে তুমি বরাবর আমাদের এরকম আপ্যায়ন করবে তো? যতদিন শরীর দেবে ততদিন। তোমার বয়স কত অনাদিদা? 65। তাহলে ঠিক আছে। ঠিক আছে মানে? এখনো 20 বছর বাঁচবে তুমি। না গো পুলিশ সাহেব, কোমরে বড় ব্যথা, হাঁটতে চলতে কষ্ট হয় গো। কেষ্টাকে সব রান্নাবান্না শেখাচ্ছ তো? শিখাইতেছি তো। এরপর আমি বসে থাকবো, ওকে বলে বলে যাব, আর ও রান্না করবে। কেষ্টা, শিখে নিচ্ছিস তো সব বাবা? হ স্যার, শিখতেছি তো। কাকা আমারে যা বলে শুনি। আপনারা খান। পুলিশ সাহেব যখন এসেছেন তখন খুন খারাপের গল্প হবে নিশ্চয়ই। আমরা যাই। 20 মিনিট বাদে কপি পাঠায় দিচ্ছি। অনাদি আর কেষ্টা চলে গেল। তিনজনের খাওয়া চলতে লাগলো। যেন অমৃত। সাগরদা, তোমার এখানে আসা মানে এরকম একটা বোনাস প্রাইজ। ভালো মন্দ খেতে পাই। রাজীব দা, তুমি আমাদের কবে খাওয়াচ্ছ?
কবে খাবে বলো? একটা ভালো রেস্তোরাঁর খোঁজ পেয়েছি, সব ট্রাইবাল খাবার। মানে? রেস্তোরাঁর নামই হচ্ছে ট্রাইবাল ফ্লেভার, আদিবাসীদের রান্নার সফিস্টিকেশন আর কি, এইটুকুই বলা যায়। কোথায়? কলকাতাতেই, সাউথে। আচ্ছা ঠিক আছে, সে না হয় একদিন খাওয়া যাবে, কিন্তু তিলু আশা করি সেই খাবারের কথা বলছে না। তবে তুমি বুঝে না। রাজীব বুঝলো, চুপ করে খেতে লাগলো। এই চুপ করে থাকলে চলবে না রাজীবদা, আর এরকম রোমিওর মতো ঘুরলেও চলবে না। এবার কিন্তু তোমাকে বন্দি হতে হবে। আরে দূর, আবার দায়িত্ব। মধুকে নিয়ে এই বেশ আছি। আচ্ছা রাজীব, তোমার 37 বছর বয়স হয়ে গেল, এত রকম মানুষ নানা সমস্যা নিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসে, কলকাতার সফিস্টিকেটেড মেয়েরাও আসে, তোমার কি কাউকে পছন্দ হয় না? রাজীব চুপ করে থাকে। না, এবার তোমার জন্য একজন মেয়ের কথা ভাবতেই হবে। টেবিলের ইন্টারকম ফোন বেজে উঠল। কিচেনের সঙ্গে শুধু যোগাযোগ এই ফোনের। বলো অনাদিদা। কপি নিয়ে যাবে কেসটা? কিছুক্ষণ পরই কেশটা প্লেটগুলো গুছিয়ে নিয়ে চলে গেল। তারপরই একটা ট্রেতে 3 কাপ কফি দিয়ে গেল। সো বলো, এপিসি নতুন কেসের গপ্পটা কি? বলি, কিন্তু মুখে গৌরচন্দ্রিকা করব। তারপর যে 4 জনকে ইন্টারোগেশন করেছি সবটা আমার মাইক্রো ক্যাসেট রেকর্ডারে তুলে রেখেছি, সেটা তোমরা শুনবে। দ্যাট উইল প্রোভাইড ইউ উইথ আই থিঙ্ক সাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস। ভেরি গুড, গো অন প্লিজ। ওই মাইক্রো রেকর্ডারটা তো তুমি ইংল্যান্ড থেকে এনেছো, তাই না? স্কটল্যান্ড ইয়ার্ডে যে 3 মাস ট্রেনিংয়ে গিয়েছিলাম, সেখানে যেমন অনেক কিছু শিখেছি, আবার একটা লাভও হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের ডিরেক্টর মিস্টার রিচার্ড চার্লটন আমার সঙ্গে নিজে থেকেই বেশ ইন্টিমেসি করেন। আমাকে বলতেন, ইউ আর নট অ্যান অ্যাভারেজ বেঙ্গলি, ইউ হ্যাভ আ মেটাল লাইক আস, দ্য ইংলিশ পিপল। আর আমি যখন চলে আসি, উনি আমাকে এই মাইক্রো টেপ রেকর্ডার গিফট করেন। এটা যে কি কাজে দিচ্ছে না, সে তো বুঝতেই পারছি। নাও কাম টু দ্য পয়েন্ট। আমি প্রথমে সংক্ষেপে ঘটনাটা বলি, তারপর ইন্টারোগেশন যা করা হয়েছে সেটা শোনাবার জন্য তোমাকে মাইক্রো রেকর্ডারটা দিয়ে দেব। মূলত থানার ওসি অসীম জিজ্ঞাসাবাদ করছিল, আমি জাস্ট অবজারভেশনের জন্য ছিলাম। তার সঙ্গে ট্রাউজারের পকেটে মাইক্রো রেকর্ডারটাকে অন রেখেছিলাম। ভেরি গুড। সাগর সব মন দিয়ে শুনল, তারপর বলল, বুঝলাম। এখন তোমার রেকর্ডারটা দাও। একটা প্রশ্ন, থানার ওসিকে আত্মহত্যা করছি বলে মহিলা কটার সময় ফোন করেছিল? 11টা নাগাদ। আর প্রতিবেশীরা বলেছে কটার সময় তারা অনিমা দেবীর আর্তনাদ শুনতে পেয়েছিল? 10:30। ফোনটা থানার ওসি কোন অঞ্চল থেকে করেছিল সেটা কি ট্র্যাক করা গেছে? গেছে। ফোনটা এসেছিল একটা পাবলিক বুথ থেকে, খিদিরপুরের মোড়ে। আর প্রিয় হলো সেলিমপুর, বাঁজাপুকুর, শেতলা মন্দির। কে ফোন করেছিল? মহিলা। তাহলে বোঝা যাচ্ছে যে খুনটা করে সিলিংয়ে অনিমা দেবীর মৃতদেহ ঝুলিয়ে দিয়ে পুলিশকে ফুল করতে চেয়েছিল সে হলো একজন পুরুষ। কারণ সতীশবাবু একজন পুরুষকেই অনিমা দেবীর বাড়ি থেকে সিঁড়ি দিয়ে নামতে দেখেছে, মাথায় টুপি, চোখে সানগ্লাস। এক্স্যাক্টলি। তার মানে কি দাঁড়ালো বলবো আমি? বলো, তুমিই তো বলবে। যে খুন করতে এসেছিল সে লোকটা একা ছিল না, তার সঙ্গে
সুরির সাক্ষী মাতাল হিসেবে একজন মহিলাও ছিল, পুলিশকে বিভ্রান্ত করার জন্যে। সেই মহিলার কণ্ঠস্বরকে ব্যবহার করা হয়েছে। সবই ঠিক বলেছ, শুধু বিভ্রান্ত শব্দটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হলো না। কেন? পুলিশকে বিভ্রান্ত করা নয়, পুলিশের সঙ্গে মজা করা। যে কোনো কারণেই হোক, খুনি কিংবা খুনিদ্বয় পুলিশকে জানিয়ে দিচ্ছে তারা খুনটা করেছে। আচ্ছা, একটা কথা বলো সাগরদা, পিএম রিপোর্ট কি পাওয়া গেছে? হ্যাঁ, মৃত্যুর সময় 10:30 থেকে 10:40 মধ্যে। মৃত্যুর কারণ, গলার নলি ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয়েছে। সেইভাবেই খুনি বডি টয়লেটে পুল অফ ব্লাডের মধ্যে রেখে দিতে পারত, কিন্তু সিলিংয়ে ঝোলানোর পরিশ্রমটা কেন করলো সেটা বোঝা যাচ্ছে না। ওটা স্রেফ মজা করার জন্যে। খুনি ভীষণ কনফিডেন্ট, এবং আর একটা জিনিসও প্রমাণিত রাজীব। কি? যে কোনো কারণেই হোক, অনিমা দেবীর ওপর তার ভীষণ রাগ এবং হিংসা ছিল, না হলে ওরকম হিংস্রভাবে। অ্যান্ড সেকেন্ডলি খুনি কিছুটা পেশাদার রাজীব, অস্ত্র চালাতে জানে। ছুরি কিংবা ভোজালির একটা কোপেই গলার নলি কেটে দিয়েছে। অন্য কেউ হলে এলোমেলো কোপ তো করতই। ফাইন অবজারভেশন সাগরদা। 12টা বাজলো, এবার উঠি। আবার কবে? আপনি যেদিন যখন তলব করবেন। বেশ, আমরা তাহলে ক্যাসেটটা শুনে নিই। ঠিক। রাজীবদা, এখন তো আপনার হাতে অনেক কাজ। একটা বড় ব্যাপার নিয়ে ব্যস্ত আছি, তার সঙ্গে এই খুনের মামলা। এক মিনিট, বড় ব্যাপারটা কি জিজ্ঞেস করতে পারি? আমাদের সন্দেহ, বাংলাদেশ থেকে অবৈধ উপায়, মানে পেট্রাপোল বর্ডারকে ফাঁকি দিয়ে কিংবা কলকাতা ডোমেস্টিক এয়ারপোর্টের ভেতর দিয়ে প্রচুর সোনা পাচার হচ্ছে। কলকাতায় আসছে সেই সোনা? সাময়িকভাবে কলকাতায় এবং বাংলাদেশের সমান্তরালভাবে দুটো কমিটেড গ্যাং কাজ করছে। বাংলাদেশ থেকে গ্যাং তাদের এজেন্টের মাধ্যমে ইন্ডিয়ায় সোনা পাঠাচ্ছে, সেই সোনা রিসিভ করছে কলকাতার এজেন্ট। তারপর তারা সেই সোনা পাচার করছে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমার। কলকাতায় যারা অপারেট করছে তাদের আমরা কিছুতেই লোকেট করতে পারছি না। আচ্ছা, এই যে সংবাদপত্রে পড়লাম দমদম ডোমেস্টিক এয়ারপোর্টে একজন বাংলাদেশি ধরা পড়েছে কাস্টমসের হাতে, জুতোর মধ্যে সোনার বিস্কুট নিয়ে আসছিল। কিভাবে রাজীবদা? জুতোগুলো একটু বড় লাগছিল, তাই কাস্টমস অফিসারদের সন্দেহ হয়। যাত্রীর নাম মাসুদ আলম। তারপর কি হলো? কি আর হবে, কাস্টমস থেকে আমাদের এসটিএফ এ ফোন করলো। এসটিএফ জানেন তো, স্পেশাল টাস্ক ফোর্স দিল, তার ইনচার্জ আবার আমি। বেশ, তা আপনারা খবর পেয়ে কি করলেন রাজীবদা? আমি অমিতাভ সমাজপতিকে পাঠালাম। সে হচ্ছে ইয়াং অফিসার, সাব ইন্সপেক্টর। সে আবার এনকাউন্টার স্পেশালিস্ট। মানে? সাংঘাতিক হাতের টিপ। পিস্তল, রিভলভার, রাইফেল সমানভাবে চালাতে পারে। কোবরাদের গ্রুপে ছিল, স্পেশাল ট্রেনিং আছে। তো সমাজপতি গিয়ে কি করলো আলটিমেটলি? কি আর, বেঢপ জুতো দুটো গায়ের জোরে টানলো, শুকতলা খুলে বেরিয়ে এলো। তারপর দেখা গেল শুকতলার নিচে খোপ খোপ করা, এক একটা জুতোয় 10টা খোপ, 10টা করে সোনার বিস্কুট। তার মানে 20টা বিস্কুট। দাম কত জানেন? তেমন ধারণা নেই। 4 কোটি। হোয়াট? কলকাতার চাঁইগুলোকে ধরতে হবে। চলি, গুড ডে। ওকে। রাজীব বেরিয়ে যাবার পর সাগর ফিরে এলো। এটা তার অভ্যেস, অতিথিকে দরজা পর্যন্ত এগিয়ে দেওয়া। ফিরে এসে ঘরের দরজায় ছিটকিনি দিল। ওকে, দরজা বন্ধ করছো কেন? কেন জানো না? নতুন কেস হাতে এসেছে, গ্রে সেলগুলোকে রিভাইভ করতে হবে না। কাছে এসো। এই রে, এবার বুড়ো খোকা জ্বালাতন শুরু করলো তো। সাগর তিলোত্তমাকে নিজের বুকে টেনে নিল। তারপর ম্যাক্সি ধরে টান দিল। কি হচ্ছে অসভ্যতা! দুপুর দুপুর চান করতে যাবে না?
যাব, দাও না আমাকে। নিরুপায় তিলোত্তমা ম্যাক্সি খুলে ফেলল। কি সুন্দর শরীর, স্তন দুটোতে কালো ব্রায়ের আবরণ আর পিঙ্ক প্যান্টি। সাগর তাড়াতাড়ি ব্রা খুলে দিল। তারপর দুই হাতে তীক্ষ্ণ প্রস্ফুটিত জীবন্ত দুই স্তনবৃন্তে ঠোঁট ছোঁয়ালো। তিলোত্তমার আশ্লেষ। সাগর ঠোঁট ছোঁয়ালো তার দুই ঠোঁটে, তারপর চিতল মাছের তল পেটে। দাদাবাবু, চান করতে যাবে না? অনেক বেলা হলো তো। বড় বেরসিক। সাগর নিজেকে সংযত করল। শেষ হলো।